আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবহেলিত সেনাবাহিনী গল্পের 5 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। এভাবে কথা কাটাকাটি শেষে কিছু দূর যাওয়ার পর দিদি আমার গায়ে বমি করে দেয়। তিশার উপর রাগ উঠছে, সব তিশার জন্য। আমি বললাম, এই আপনি কি করলেন? এইসব বমি আসে তো বেড়াতে আসলেন কেন? যান জানালার পাশে বসেন। দিদি বলল, এখন কেন? আগে বসতে দিলে কি হতো? বমি আর শরীরে পড়তো না। আমি আর কিছু না বলে ব্যাগ থেকে বের করে অন্য একটা জামা পরে নিলাম। রাগে কান্না চলে আসছে। ছাদচুন্নিটা এমন করবে ভাবতেও পারিনি। এইদিকে বাস এসে গেল ঢাকায়। সেখান থেকে নিধিকে রিসিভ করতে স্যার গাড়ি পাঠাই। তিশাকে পৌঁছে দিয়ে নিধিকে বাসায় রেখে আমি চলে আসি। পরের দিন মোটামুটি রেস্টের মাঝেই থাকি। বিকালে আম্মুর সাথে কথা শেষ হলে কমান্ডার স্যার ফোন দিয়ে আমাকে সন্ধ্যায় যেতে বলে কথা বলার জন্য। সন্ধ্যায় কমান্ডার স্যারের রুমে যেতেই স্যার বলল, রাজ ট্যুর কেমন হলো? আমি বললাম, জি স্যার ভালো। স্যার বলল, জানো রাজ, তোমাকে আমাদের স্যার অনেক বিশ্বাস করে, বুঝতে পারছো? তুমি স্যারের বিশ্বাসের মর্যাদা রেখো। আমি বললাম, জি স্যার অবশ্যই। স্যার বলল, শোনো, যে কারণে তোমাকে ডাকা, পরশু থেকে তোমাকে সশস্ত্র বাহিনীর প্রতিযোগিতা 2026-এর জন্য প্রিপারেশন নিতে হবে। তাই বলছি পরশু থেকে ট্রেনিংয়ে লেগে পড়ো। এবার কিন্তু আমাদের টিমকে বেশি মেডেল নিতেই হবে। এছাড়া টাঙ্গাইল ক্যান্টনমেন্টে স্পেশাল ফোর্স রয়েছে। আমি বললাম, জি স্যার ইনশাল্লাহ। স্যার বলল, আচ্ছা যাও তাহলে। আমি স্যারের রুম থেকে বের হয়ে হাঁটছি, এমন সময় অচেনা নাম্বার থেকে কল আসলো। ধরলাম না, রুমে শুয়ে আছি। কয়েকবার রিং হতেই ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে বলল, রাজ কেমন আছো? আমি বললাম, আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আমাকে চেননি? আমি তামান্না। আমি বললাম, ও আচ্ছা, কিসের জন্য ফোন দিয়েছেন জানতে পারি? নাকি আরো কোনো ধরনের অপমান করার বাকি আছে? তামান্না বলল, রাজ প্লিজ সেই দিনের কথা তুলছো কেন? আমি সত্যি লজ্জিত। আমি বললাম, আচ্ছা বাদ দেন আপনি, আরো কোনো কথা আছে? নয়তো ফোন রাখলাম। তামান্না বলল, রাজ প্লিজ ফোন রেখো না, আমি তোমার সাথে মিট করতে চাই। আমি বললাম, সরি আমার সময় নেই, আর আপনার সাথে দেখা করার কোনো প্রশ্নই আসে না। তামান্না বলল, আমাকে এখনো ঘৃণা করো তুমি? আমাকে এখনো ক্ষমা করনি? আমি বললাম, না, আপনাকে ঘৃণা করব কেন? আমি কাউকে ঘৃণা করি না। আর আমি আপনাকে সেই দিনই ক্ষমা করেছি। এখন আপনার কাছে অনুরোধ, আপনি আর কোনোদিন আমার নাম্বারে ফোন দিবেন না বা আমার সাথে কোনোদিন যোগাযোগ করবেন না। তামান্না বলল, রাজ প্লিজ আর কোনোদিন তোমাকে বিরক্ত করব না, শুধু আমাকে 1 ঘন্টা সময় দাও। কাল তো শুক্রবার, প্লিজ না করো না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কাল ক্যাফেতে দেখা হবে বিকাল 3টায়। তামান্না বলল, সত্যি বলছো? তুমি আমার সাথে মিট করবে? আমি বললাম, হ্যাঁ, মিথ্যা কেন বলবো। এখন ডাকছি। ফোনটা রেখে এশার নামাজ পড়ে ফেসবুক আইডি অন করতেই দেখি একটা মেয়ের অনেকগুলো মেসেজ। সেসব আর সিন করা হলো না। পোস্ট করলাম ছোট্ট করে মনের অনুভূতি। একটা বিষণ্ণময় বিকেল, অভিমানী তুমি কান্নিসে দাঁড়িয়ে অপেক্ষামান। তখন ঝুম বৃষ্টি নামলো, আর সেই বৃষ্টিতে সারা শহর খুঁজে তোমার অনিমেষ কালো চুলের খোপায় বেলি ফুলের মালা এঁটে দিয়ে যদি বলি, ভালোবাসি আমার রাজকুমারী, তুমি কি তখনও অভিমান করে থাকবে? নাকি মুচকে হেসে শাড়ির আঁচলটা দিয়ে আমার ভেজা চুলগুলো মুছে দিয়ে বলবে, ভালোবাসি তোমায়? পোস্ট করে অফলাইনে চলে গেলাম। 1x এর দুরন্ত অফার, রেজিস্ট্রেশন করে মাত্র 300 টাকা ডিপোজিট করুন এবং গিফট সেকশনে আমার প্রোমো কোড ভয়েস দীপু ব্যবহার করে পেয়ে যান 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত বোনাস। প্রতিদিন ইন্টারন্যাশনাল ম্যাচ, ক্রিকেট, ফুটবল সহ জনপ্রিয় গেম সেরা আউট। এছাড়াও চলছে মেগা গিভওয়ে, আইফোন 17 প্রো ম্যাক্স, ফ্রি ক্যাশ, রয়্যাল এনফিল্ড বাইক সহ আরো অনেক পুরস্কার। প্রতিদিন 10 জন লাকি ইউজার পাবেন ফ্রি বেড। ফ্রি বেড পেতে এখনই আপনার প্লেয়ার আইডি ইনবক্স করুন। মাথা জিম ধরে আছে, কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। পরের দিন বিকালে নীল পাঞ্জাবিটা গায়ে চেপে রওনা দিই ক্যাফের উদ্দেশ্যে। ক্যাফের ভিতরে যেতেই দেখি কোন একটা মেয়ে কালো পাড়ের নীল তাঁতের শাড়ি পরে বসে আছে। মেয়েটাকে দূর থেকে দেখেও চিনতে অসুবিধা হলো না, এটা তামান্না। যতই পা বাড়াচ্ছি ততই বুকের ভেতরটা কেমন যেন করে উঠছে। অতীতের কথাগুলো এখনো মনে পড়ছে। তামান্নার পাশে গিয়ে বসতে সে বলল, আসতে কোনো কষ্ট হয়নি তো তোমার? আমি বললাম, না, কি জন্য ডেকেছো? তামান্না বলল, রাজ সরি সেই দিনের জন্য, সেই দিন আমি বুঝতে পারিনি। আমি বললাম, বাদ দাও না তামান্না, বলো কি অর্ডার করব। আমি স্পষ্ট দেখতে পেলাম তামান্না কাঁদছে, তার চোখের পানি মুছে দেওয়ার শক্তিও আমার নেই। তামান্নার দিকে তাকিয়ে হারিয়ে গেলাম অতীতে। দুজনে একই কলেজে পড়তাম, কলেজের প্রায় সবার সাথেই বন্ধুত্ব ছিল। আমি যে কলেজের পরীক্ষাগুলোতে প্রথম হতাম এটা সবাই মানতে পারলেও তামান্না মানতে পারতো না।
শুনেছি তামান্না শিক্ষা জীবনে কখনো দ্বিতীয় হয়নি, আর তামান্না এর জন্যই আমাকে দেখতে পারতো না। একদিন কলেজ শেষ করে বাসায় ফিরছি, এমন সময় তামান্না সামনে দাঁড়িয়ে বলল, রাজ আমি তোমাকে ভালোবাসি। সেই দিন তামান্নার কথায় হাসি পেয়েছিল খুব, তবুও হাসিটুকু থামিয়ে কোনো উত্তর না দিয়ে চলে এসেছিলাম। তার 2 দিন পর মাঠের পাশ দিয়ে যাচ্ছিলাম, এমন সময় তামান্না তার বান্ধবীদের সাথে বলছে, জানিস রাজকে প্রেমের জালে ফাঁসিয়ে পড়াশোনা থেকে দূরে রাখবো, আর রাজ আমাকে ভালোবাসবেই, আমার চেয়ে সুন্দরী এই কলেজে আর কি আছে। আর সেই দিন তামান্নার মুখে একথা শুনে খানিকটা অবাক হই, একটা মেয়ে প্রথম হওয়ার জন্য এমন ঘৃণিত কাজ করবে। পরের দিন যখন ছুটি শেষে আমার সামনে দাঁড়িয়ে বলে, রাজ আমি সত্যি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমাকে ফিরিয়ে দিও না। সেই দিন তামান্নার গালে ঠাস করে চর বসিয়ে দিয়ে বলেছিলাম, প্রথম হওয়ার জন্য যেই মেয়ে নিজের চরিত্র কলঙ্কিত করতে পারে সেই মেয়েকে আমি ভালোবাসবো কোনোদিনও না। এই তুই আমাকে মারলি, আমি তোকে দেখে নিব। এইদিকে পরের দিন ক্লাসে বসে আছি, এমন সময় হাবিব বলল, রাজ তোকে তামান্না কমন রুমে ডাকছে, কি যেন বলবে এখনই যা। আমি কমন রুমে যেতেই দেখি তামান্না বসে আছে। তামান্নার রুমে আমাকে দেখেই দরজা বন্ধ করে দেয়। আমি বললাম, তামান্না দরজা বন্ধ করলে কেন? তামান্না বলল, তোমাকে বুঝাবো তামান্নাকে, কার গালে সেদিন চট দিয়েছিলি। কথাটা বলেই তামান্না উন্নাটা টান দিয়ে ছিঁড়ে ফেললো। আমি বললাম, এই আপনি কি করছেন এইসব? আমি দৌড়ে যখন দরজা খুলতে যাব, তামান্না তখন পিছন দিক থেকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে বলতে লাগলো, কে কোথায় আসো, আমাকে বাঁচান, এই অসভ্যটা আমাকে মেরে ফেলবে। এমন সময় তামান্নার বান্ধবীরা প্রিন্সিপাল স্যারকে নিয়ে দরজা ধাক্কা দিচ্ছে। তামান্না দরজা খুলেই সাবিয়াকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি অবাক হয়ে এখনো তাকিয়ে আছি, সবকিছু দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। তামান্না এতটা ঘৃণিত কাজ করবে আমি ভাবতেও পারিনি। যাদেরকে নিজের প্রিয় বন্ধু মনে করতাম তারাও আজ ধিক্কার জানাচ্ছে। অনেকে বলছে আমার চরিত্র খারাপ, অনেক দিন থেকে নাকি আমি তামান্নার সাথে ইফটিজিং করছি। 2-1 ছেলে মারতে আসলো, আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। প্রিন্সিপাল স্যার আমার কাছে এসে বলল, রাজ তোমার দ্বারা এমন কিছু হবে কখনো ভাবিনি, ছি তুমি এতটা জঘন্য। আমি বললাম, স্যার প্লিজ বিশ্বাস করেন আমি এইসব করিনি। স্যার বলল, রাজ প্লিজ স্টপ, আমি কিছু শুনতে চাই না, যা দেখার তা তো দেখতেই পারছি। বিকালে স্কুলে মিটিং বসলো, তামান্নার বাবা আসলো, আম্মুকেও খবর দেওয়া হলো তামান্নার বাবার কথা আমাকে পুলিশে দিবে। আম্মু এসে আমার গালে ঠাস করে চর বসিয়ে দিয়ে বলল, আমি এইসব দেখার জন্য পেটে ধরেছি তোকে, তুই এমন করবি আমি কখনো কল্পনাও করিনি। সবাই বলল পুলিশকে ফোন দিতে। তামান্নার দিকে চেয়ে দেখি তামান্না মিটমিটে হাসছে। প্রিন্সিপাল স্যার যখন পুলিশকে ফোন দিবে তখন মা স্যারকে বলল, স্যার দয়া করেন, আমার ছেলেটা ছাড়া আমার আর কেউ নেই, তার বাবাকে হারিয়ে তার মুখের দিকে চেয়েই বেঁচে আছি। ও স্যার পুলিশকে ফোন দিবেন না, আমার ছেলেটার বাপের অনেক শখ ছিল যে ছেলেটা সেনাবাহিনী হবে, ওরে মাফ করে দিন স্যার, ওর জীবনটা নষ্ট করবেন না। স্যার বলল, আমি কিছু করতে পারবো না, আর রাত যে অপরাধ করেছে তার এমন শাস্তি হওয়া উচিত। আর আপনি কেমন মা, কেমন ছেলে পেটে ধরেছেন যে একটা নারীকে সম্মান করতে পারে না। প্রিন্সিপাল স্যারের কথা শুনে মা কান্না করে দিল। আম্মুর চোখের পানি দেখে নিজের চোখের পানি আটকে রাখতে পারছি না। আম্মু তামান্নার বাবাকে অনেক অনুরোধ করলো, কিন্তু সে তার সিদ্ধান্তে অনড়। মা শেষ পর্যন্ত তামান্নাকে বলল, মা তোমার সাথে একটু আলাদাভাবে কথা বলতে পারি? তামান্না বলল, কি বলবেন এখানেই বলেন। আম্মু বলল, মা 5টা মিনিট, বেশি কিছু বলবো না। তামান্না বলল, আচ্ছা চলেন। মা তামান্নার পাশের রুমে নিয়ে গিয়ে বলল, জানো মা, বছরখানেক আগে রাজের বাবা মারা গেছে, ছোট্ট একটা বোন আছে, ওকে নিয়ে ওর বাবার অনেক স্বপ্ন ছিল। তুমি আমার ছেলের জীবনটাকে নষ্ট করো না, আমি একটা মা হয়ে তোমার পায়ে পড়ছি, আমার ছেলেকে ক্ষমা করে দাও। তামান্না বলল, কি করছেন, শোনেন, ক্ষমা করতে পারি একটা শর্তে, আপনার ছেলেকে নিয়ে এই শহর ছেড়ে চলে যেতে হবে, আর কোনোদিন যেন ওর মতো লুচ্চাকে আমি সামনে না দেখি। আম্মু বলল, আচ্ছা মা তাই হবে। তামান্না অফিসে গিয়ে প্রিন্সিপাল স্যারকে বলে, স্যার ওই কালপিটটাকে টিসি দিয়ে বের করে দেন, আমি চাই না আমার জন্য কারো জীবন নষ্ট হোক। তামান্নার আব্বু বলল, তামান্না মা কি বলছিস এইসব, তোর সাথে যে এত বড় অন্যায় করলো। তামান্না বলল, বাবা আল্লাহ বিচার করবে, ক্ষমা মহৎ গুণ। পরের দিন যখন টিসি নিয়ে আসছিলাম তখন তামান্না দৌড়ে এসে আমার সামনে দাঁড়ালো। আমি মাথাটা নিচু করে যখন তার পাশ কাটিয়ে যাব তখন সে বলল, এই লুজার, বলেছিলাম না কলেজে প্রথম আমি হব, এখন আমার কোনো প্রতিযোগী নেই, আর তোর মতো ফকির কিনা আমাকে চর মারে।
শোন, সারা জীবন আমার নাম মনে এলে ভাববি তামান্না কে ছিল। আমি আর কিছু বলিনি, মাথাটা আকাশের দিকে তুলে মনে মনে বলেছিলাম, নিশ্চয় আল্লাহ সর্বশক্তিমান। সেই দিন সারা রাস্তায় চোখ থেকে জল গড়িয়ে পড়েছে। বাড়িতে এসে মাকে জড়িয়ে ধরে কান্না করে বলেছিলাম, মা তোমার ছেলে খারাপ না। মা মাথায় হাত বুলিয়ে দিয়ে সেই দিন বলেছিল, জানি বাবা, আমি তোর চোখ দেখেই বুঝতে পারছিলাম। এইসব ভাবতে ভাবতে কখন যে চোখ ভিজে আসে খেয়াল করিনি। তামান্নার ডাকে বাস্তবে ফিরি। আমার সামনে কালো পাড়ের নীল শাড়ি পরে বসে আছে সে, চোখের কাজল আর ঠিক নেই। সময় কত অদ্ভুত। যেই মেয়ে একদিন বলেছিল আমি যে তার সামনে কখনো না যাই, আর সেই মেয়ে কত অনুরোধ করে তার সামনে এনে বসিয়ে রাখছে। তামান্না বলল, কি হলো রাজ, কি ভাবছো? কথা বলছো না যে? জানো তোমাদের কত খুঁজেছি সেখানে গিয়ে। সবাই বলেছে তোমরা চলে গেছো। কোথায় গিয়েছো সেটা নাকি কাউকে বলে যাওনি। জানো তোমাকে এক প্রকার হন্য হয়ে খুঁজেছি। আমি ঠান্ডা হয়ে যাওয়া কফির মগে ঠোঁট ডুবিয়ে বললাম, এত খোঁজার কি আছে? তুমি তো চেয়েছো আমি তোমার দৃষ্টির অগোচরে থাকি। তামান্না বলল, রাজ তুমি চলে যাওয়ার পর আমি জীবনের মানে বুঝেছি কর্ম অর্জিত হারের মাঝেও বিজয়ের আনন্দ রয়েছে। আর যে আনন্দ তুমি উপভোগ করেছো, আমি তোমার কাছে হেরে গেছি। জানো আল্লাহর কাছে কত সহস্রবার ক্ষমা চেয়েছি, অবশেষে তোমার দেখা। রাজ আমাকে ক্ষমা করা যায় না? আমি বললাম, এইসব কি বলছো? অতীত আবার টেনে আনছো। আমি তোমাকে সেই দিনই ক্ষমা করে দিয়েছি। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এতেই অনেক। আজ তাহলে আসি। তামান্না বলল, রাজ তোমাকে একটা কথা বলার ছিল। আমি বললাম, বলো। তামান্না বলল, রাজ নিজের যত্ন নিও। মা আর তোমার বোন কেমন আছে? একদিন মায়ের কাছে নিয়ে যেও তো। আমি বললাম, আচ্ছা এবার উঠা যাক। তামান্না বলল, চলো। তামান্না গাড়িতে বসে ভাবছে সে কিভাবে বলবে যার সাথে এত বড় অন্যায় করেছে সেই মানুষটাকেই সে ভালোবাসে। এইদিকে তামান্না কোয়ার্টারে নামিয়ে দেওয়ার সময় নিধি দূর থেকে আমাকে আর তামান্নাকে দেখতে পাই। তামান্না আমাকে নামিয়ে দিয়ে গাড়ি করে চলে যায়। রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে আসি। এমন সময় ফোনটা বেজে ওঠে। ফোনের দিকে তাকাতেই দেখি আননোন নাম্বার। ফোন রিসিভ করেই সালাম দিলাম। ওপাশ থেকে সালামের জবাব দিতেই বললাম, কে আপনি? ও আমাকে চিনতে পারেননি লুচ্চা। আমি বললাম, কি আপনি এসব কি বলছেন? মেয়েটি বলল, এই তুই চিনিস না আমাকে? আর কত মেয়ের জীবন নষ্ট করবি? আমার তো সব দেখে নিয়েছিস। আমি বললাম, নিধি ম্যাডাম কি বলছেন এইসব? নিধি বলল, এই তুই চুপ কর, আমি তোকে প্রথম দিনই চিনে ফেলেছি। আর কোনো মেয়ের জীবন নষ্ট করতে দিব না আমি। আমি বললাম, আশ্চর্য ম্যাম, কি বলছেন এইসব? আমি কার জীবন নষ্ট করলাম? নিধি বলল, কেন আমার জীবন নষ্ট করিসনি? আমার সব দেখে নিসনি? আমার বান্ধবী তিশার সাথেও সেম কাহিনী করছিস, আজ আবার নতুন মেয়ে। আমি বললাম, ম্যাম চুপ করেন আপনি। নিধি বলল, এই নেকা সাজবি না। আজকে মেয়েটাকে যে নামিয়ে দিলি আমি বুঝি দেখিনি? মেয়েটা তোকে টাটা দিয়েছিল। আমি বললাম, আপনি চুপ করবেন, নিজের মতো সবাইকে মনে করেন। বলে ফোনটা কেটে দিলাম। মাথাটা ব্যথা করছে। এইদিকে পরের দিন রেজাল্ট বের হলো। আলহামদুলিল্লাহ পদোন্নতি হয়েছে। মাকে ফোন করে খুশির খবরটা জানালাম। সাথে মাকে বললাম দোয়া করতে। সামনে সশস্ত্র বাহিনীর অনির্বাণ সামনে রেখে প্রতিযোগিতা। এইদিকে কয়েকদিন পর সশস্ত্র বাহিনীর প্রতিযোগিতা শুরু হয় আমাদের মাঠের পরিশ্রমের ফলাফলের চিত্র। আমাদের বেঙ্গল রেজিমেন্টের প্রতিযোগিতা গৌরব অর্জন করে। সাথে আমার পোশাকে কর্নেলের ব্যাজ লাগিয়ে দেওয়া হয়। আনন্দে সেই দিন আমার চোখ দিয়ে পানি আসার উপক্রম। সৃষ্টিকর্তার কাছে আমরা যা চাই তিনি আমাদের তার চেয়ে বেশি দেয়, যদি আমরা সততা নিষ্ঠার সাথে চেষ্টা করতে পারি। সেই দিনটা আমার কাছে বিশেষ মর্যাদার ছিল। আমরা স্যারের কথা রাখতে পারছিলাম। প্রতিযোগিতার পরের দিন নিধি তার বাবাকে বলল, বাবা আমি একটু বের হতে চাই, তিশা ফোন করেছিল। নিধির বাবা বলল, আমি বলে দিচ্ছি তোকে ড্রাইভার নিয়ে যাবে। নিধি বলল, না বাবা ড্রাইভার নয়, আমি রাজকে নিয়ে যেতে চাই। নিধির বাবা বলল, নিধি রাজ এখন কর্নেল, তোমার সিকিউরিটি নয়, সো তাকে কিভাবে বলবো? তার কাজ এটা না। নিধি বলল, বাবা আমি যা বলছি তাই, তুমি রাজকে বলো, রাজ ঠিক শুনবে। প্লিজ বাবা না করো না। নিধির বাবা বলল, আচ্ছা আমি রাজকে বলে দিচ্ছি, তুই রেডি হয়ে নে। নিধি রুমে এসে তিশাকে ফোন দিয়ে বলল, আমি রাজকে নিয়ে আসছি, তোর কথা যেন ঠিক থাকে, সব বান্ধবীদের ট্রিট দিবি। তিশা বলল, সত্যি নিয়ে আসছিস? তাহলে মধুবন রেস্টুরেন্টে নিয়ে আয়। নিধি বলল, আচ্ছা ঠিক আছে, তুই রেডি থাকিস। নিধি রেডি হয়ে রুম থেকে বের না হতেই
আমি গাড়ি নিয়ে বাসার সামনে দাঁড়ালাম। নিধি গাড়ি দেখেই তাড়াহুড়ো করে নিচে নেমে বলল, এই ছোট লোক, আমাকে মধুবন রেস্টুরেন্টে নিয়ে যা। আর হ্যাঁ, একটা কথা মনে রাখিস, তুই যদি সেনাপ্রধানও হোস তবুও আমার কাছে ছোট লোকই থাকবি, যার চরিত্রর কোনো ঠিক নেই। নিধির কথা শুনে মুচকে আসলাম। গাড়ি করে নিধিকে যখন রেস্টুরেন্টে নামিয়ে দিয়ে এসে পড়বো, এমন সময় তিশা বলল, রাজ কোথায় যাচ্ছ, ভিতরে আসো। তিশার কথা শুনে নিধি অনেকটা অবাক হয়ে বলল, কি হচ্ছে তিশা, ছোট লোকটা কেন ভিতরে যাবে? তিশা বলল, নিধি চুপ কর না দোষ, নাবিলা, ঈশিতা, অহনা সবাই এসেছে, সো লেট করিস না, তোদের যা ইচ্ছা আজ খাওয়াবো, আজ আমি অনেক হ্যাপি। নিধি অবাক হয়ে দাঁড়িয়ে আছে, কি হচ্ছে বুঝতে পারছে না। নিধি তিশার আমাকে নিয়ে রেস্টুরেন্টের পার্টির রুমে নিয়ে গেল। রুমটা খুব সুন্দর করে সাজানো। আমি যেতেই তিশা আমার হাতটা ধরে বলল, হ্যালো গাইস, আজ পার্টি হচ্ছে আমার বন্ধু রাজের জন্য। সে চাকরি জীবনে পদোন্নতি পেয়েছে, আর সাথে সশস্ত্র বাহিনীর প্রতিযোগিতায় তার রেজিমেন্টে প্রথম হয়েছে। আজ আমরা সবাই আনন্দ করব, আর এই খুশির দিনে রাজ আমাদের গান শোনাবে। তিশার কথা শুনে নিধির গা জ্বলছে। তিশা শেষ পর্যন্ত এই চরিত্রহীনটার জন্য এত বড় আয়োজন করলো। তিশা হয়তো জানে না সে কি করেছে। কি হলো রাজ, কেক কাটো। আমি ভাবতেও পারিনি আমার জন্য এমন কিছু অপেক্ষা করবে। কেকটা কেটে তিশাকে খাইয়ে দিলাম। তিশা সেই কেকটাই আমাকেও খাইয়ে দিল। নিধির দিকে তাকিয়ে দেখি নিধির চোখ দিয়ে আগুন বেরোচ্ছে, মনে হচ্ছে আমাকে কাঁচা খেয়ে ফেলবে। তিশা বলল, রাজ নিধিকেও খাইয়ে দাও। আমি নিধিকে যখন খাইয়ে দিব তখন নিধি কেকটা না খেয়ে কেকটা পায়ের নিচে পিষে ফেললো। রুমটা মুহূর্তেই নীরব থেকে আরো নিস্তব্ধ হয়ে গেল। সবাই অবাক হয়ে নিধির দিকে তাকিয়ে আছে। তিশা নিধির এমন কর্মকাণ্ডে রাগান্বিত হয়ে বলল, নিধি তুই কেকটা ফেলে দিলি কেন? নিধি বলল, ফেলবো না তো কি করব, একটা ছোট লোকের হাতে আমি কেক খাবো, আর তুই এমন করবি জানলে আমি কোনোদিনও আসতাম না। নিধি রাগ করে একাই চলে যাওয়ার জন্য বের হলে নিধির সাথে সাথে আমিও যখন বের হতে যাব তখন তিশা বলল, রাজ তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম, তিশা আমার যেতে হবে, স্যার আমাকে তার মেয়ের প্রোটেক্ট করার জন্য পাঠিয়েছে, রাস্তায় কিছু হলে আমাকেই সাফার করতে হবে, তুমি পারলে নিধিকে আটকাও। তিশা দৌড়ে গিয়ে নিধির সামনে দাঁড়ায়, এই নিধি যাস না প্লিজ, কত কষ্ট করে পার্টিটা দিয়েছি। নিধি বলল, তিশা আমার সামনে থেকে সর। এই বলে যখন ধাক্কা দিয়ে সরাতে যাবে তিশা নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে নিধির গালে ঠাস করে চর বসিয়ে দিয়ে বলে, ছি, তোকে বন্ধু ভাবতেও লজ্জা করছে আমার, আজ থেকে আমার কোনো বন্ধু নেই। এই বলে তিশা চলে যায়। আমি গাড়িতে উঠতে গেলে নিধি চিৎকার দিয়ে বলে, এই ছোট লোক, তুই আমার গাড়িতে উঠবি না, তুই তিশার কাছে যা, চরিত্রহীন লুফার কোথাকার। এই বলে গাড়ি নিয়ে চলে যায়। তার 2 দিন পর সিনহা স্যার আমাকে তার বাসায় যেতে বলে। বিকালে স্যারের বাসায় গেলে স্যার বলে, রাজ তোমাকে একটা কথা বলতে চাই। আমি বললাম, জি স্যার বলেন। স্যার বলল, আজ স্যার হিসাবে না, আশা করি তুমি না করবে না। আমি বললাম, কি বলছেন স্যার, বুঝতে পারছি না। স্যার বলল, রাজ আমি চাচ্ছি আমার মা হারা মেয়েটাকে তোমার হাতে তুলে দিতে। গ্রাম থেকে তোমার মা আর বোনকে নিয়ে আসো, আমি তোমার মায়ের সাথে বাকি সব কথা বলে ঠিক করব। আমি বললাম, কিন্তু স্যার নিধি। স্যার বলল, তোমার ওইসব ভাবতে হবে না, নিধি না করবে না, আমি আমার মেয়েকে চিনি, তোমার মায়ের নাম্বারটা দাও। এইদিকে স্যার পরের দিন আম্মুর সাথে কথা বলে সব ঠিক করে ফেলে। আম্মুর কাছে শুনি নিধি ওই বিয়েতে রাজি। আমি আম্মুর কথা শুনে বিস্মিত হয়ে যাই। যে মেয়েটা আমার নাম শুনতে পারতো না সেই নাকি বিয়েতে রাজি। কিন্তু 2 দিন পরেই বিয়ে, মানতে পারছিলাম না, তবুও কি করার, মায়ের হুকুম। বিয়েটা হয়ে যায়। তিশা বিয়েতে আসেনি, হয়তো অভিমান নয়তো রাগে। আজ আমাদের বাসর রাত, ফুলে ফুল সাজানো রুমটা, বিছানায় শত ফুলের মাঝে আরেকটা ফুল বসে আছে। আমি দরজা বন্ধ করে বিছানায় বসে ঘুমটাটা সরাতেই নিধি ফলকাটা ছুরি বের করে বলল, তুই যদি আমাকে স্পর্শ করিস তাহলে আমি এই ছুরি গলায় চালিয়ে দিব। আমি বললাম, নিধি কি বলছে এইসব? নিধি বলল, যা বলছি সত্যি বলছি, তুই কি মনে করছিস তোর মতো ছোট লোককে আমি স্বামী হিসাবে মেনে নিব? কোনোদিনও না। সারা দুনিয়ার মানুষ জানবে আমরা স্বামী স্ত্রী, বাট আমি আর তুই ছাড়া। আচ্ছা কি করে ভাবলি তোর মতো ছোট লোককে আমি এমনি এমনি বিয়ে করব? আমি বললাম, তাহলে কেন বিয়ে করছেন? নিধি বলল, খুব সাধারণ, তিশা তোকে ভালোবাসে বলেছে, আর তোকে ভালোবাসে বলে পার্টির আয়োজন করেছে, আমাকে বোকা বানিয়েছে, তোকে সেখানে নিয়ে গেছে। আর তুই কি করে মনে করছিস তিশার চরের জবাব আমি দিব না? সেই দিন তিশাকে আমি কিছু বলিনি, বাসায় এসে বাবাকে বলেছিলাম, বাবাও না করেনি। নিধির কথা শুনে মাথাটা কেমন যেন ঘুরছে। মেয়ে মানুষ এতটা নিচু হতে পারে? নিধিকে না দেখলে অজানা থেকে যেত। নিধি বলল, কি হলো, এই নিয়ে বালিশ আর চাদর ফ্লোরে ঘুমাবি। আমি বালিশ আর চাদরটা রেখে বাইরে বের হলাম। অজু করে 2 রাকাত নামাজ পড়ে
শুয়ে শুয়ে ভাবছি কি এমন ক্ষতি করেছি যার কারণে ফুলসজ্জার রাতে এমন হলো। এইদিকে খোলা জানালার কাচ ভেদ করে চাঁদের আলো নিধির মুখে এসে পড়েছে। চাঁদের আলোতে নিধিকে আরো বেশি সুন্দর লাগছে। ঘুমন্ত অবস্থায় তাকে নিষ্পাপ কাঠগোলাপের মতো লাগছে। যে কেউ প্রথম দেখায় তাকে ভালোবেসে ফেলবে, আমিও ব্যতিক্রম নই। যখন আল্লাহ তাআলার পবিত্র কালামকে সাক্ষী রেখে বিয়ে করেছি তখনই নিধিকে ভালোবেসে ফেলেছি। অজানা এক মায়ার বন্ধনে নিজেকে আবদ্ধ করে ফেলেছি। এইসব ভাবতে ভাবতে কখন যে দু চোখে ঘুম এসে যায়। সকালে ঘুম ভাঙে ফজরের আজান শুনে। নামাজ পড়তে ওঠার সময় নিধিকে ডাক দিয়ে বললাম নামাজ পড়বেন। নিধি কোনো শব্দ করলো না। তাই আমি নিজেই নামাজ শেষ করে এসে দেখি নিধির কাপড় ঠিক নেই, এখনো ঘুমাচ্ছে। ডাক দিলাম শুনলো না। তাই আমি নিজেই যখন নিধির শাড়িটা ঠিক করতে গিয়েছি, শাড়িটা ধরতেই যাব তার আগেই ঘুম ভেঙে যায়। নিধি এই অবস্থায় আমাকে দেখে চিৎকার দিয়ে বলে ওঠে, এই চরিত্রহীন, কি করছিস আমার সাথে? আমি বললাম ম্যাম আপনার শাড়ি ঠিক জায়গায় নেই, এই অবস্থায় কেউ যদি দেখে ফেলে। নিধি বলল, এই দেখলে দেখুক, তবুও তুই আমার শাড়ি টাচ করবি না। তুই ওইসব করার জন্য আমার কাছে আসছিলি? এই বলে নিধি কান্না করে দিল। আমি বললাম ম্যাম ভুল বুঝছেন, তাছাড়া আপনার শাড়ি ঠিক করার অধিকার স্বামী হিসাবে আমার আছে। নিধি বলল, এই চুপ, আরেকবার ওই কথা মুখে আনবি না। তুই কি বলছিস? কবুল বললে আমি তোর হয়ে যাব, আমার উপর অধিকার ফলাতে আসবি না বলে দিলাম। আমি বললাম আচ্ছা, সকাল হয়ে গেছে, এবার উঠে গোসল করে নেন। আমাদের বিষয়টা যেন আমাদের বেডরুম পর্যন্তই থাকে। এইদিকে গোসল শেষ করে রুমে এসে দেখি নিধি রুমে নেই। আলমারি থেকে পাঞ্জাবি বের করে পরে যখন ঘাটটা ঘোরাবো তখন দেখি নিধি মাথায় টাওয়াল পেঁচিয়ে আয়নার সামনে বসে আছে। মন চাচ্ছে পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরি। নিধি আর চোখে আমার দিকে তাকাতেই রুম থেকে বের হয়ে গেলাম। আশা এসে নিধিকে নিয়ে গেল। ননদ ভাবির রসায়ন বুঝতে পারছি না। একদিকে নিধি আশাকে আপন করে নিয়েছে, আমি বুঝি না আমার সাথে নিধির কেন এত শত্রুতা। 2 দিন এভাবেই চললে 3য় দিন হঠাৎ ফোনটা বেজে উঠলো। ফোন রিসিভ করতেই তিশা বলল, রাজ তোমার সাথে আমার কিছু কথা ছিল, তুমি কি আমার সাথে আজ বিকেলে দেখা করতে পারবে? প্লিজ না করো না। আমি বললাম তিশা বাসায় মেহমান, যাই কিভাবে বলো, তুমি বরং বাসায় আসো। নিধির বাবা বিয়েতে আসতে বললো, তাও তো আসলে না। তিশা বলল, রাজ নিধির সাথে ওরকম ঝামেলা হওয়ার পর কিভাবে যাই বলো? এছাড়া আম্মু অসুস্থ ছিল তোমার বিয়ের দিন। তুমি আজ বিকেলে আসো না পার্কে, জাস্ট 1 ঘন্টা। আমি বললাম আচ্ছা ঠিক আছে, 4টায় যাব। এইদিকে নিধি আমার আর তিশার ফোন আলাপ দরজার আড়াল থেকে সব শুনেছিল। বিকেল 4টায় পার্কে গিয়ে দেখি তিশা বসে আছে। আমি যেতে একগুচ্ছ গোলাপ দিয়ে বলল, তোমার আর নিধির বিবাহিত জীবনের জন্য শুভকামনা। রাজ তোমাকে এখানে ডেকেছি আজ তেমন কিছু বলতে না, পারলে ফোনেও বলতে পারতাম। আমি সামনে মাসে আমেরিকা চলে যাচ্ছি, অনেক মিস করব তোমায়। ভেবেছিলাম বাসায় যাব, কিন্তু যে নিধির সাথে এতটা সম্পর্ক ছিল সেই নিধি আমার সাথে এমন করলো। আচ্ছা রাজ একটা কথা বলি। আমি বললাম হ্যাঁ বলো। তিশা বলল, রাজ তোমার কখনো মনে হয়নি কেউ তোমাকে ভালোবাসে, তোমার আনন্দে সে শান্তি খুঁজে পায়, তোমার সাফল্যে সে আনন্দিত হয়? আমি বললাম হঠাৎ এমন প্রশ্ন করছো যে? তিশা বলল, জানো রাজ, আমরা অনেক সময় নিজের অজান্তে এমন কিছু মানুষকে ভালোবেসে ফেলি যে মানুষটাকে আমরা চাইলেও আর ছুতে পারবো না। আমি বললাম তুমি কাউকে ভালোবাসো বুঝি? কই কখনো তো বলনি, কে সে? তিশা বলল, হ্যাঁ ভালোবাসি, বাকি জীবনটাও ভালোবাসবো, তবে কে সে এখন বলতে পারবো না, একদিন সময় হলে সব বলবো। তোমার সাথে জানি না আর সামনাসামনি কথা হবে কিনা, তাই বলে দিলাম। তিশা বলল, ফুলটা কি আমার হাতেই থাকবে, নিবে না? তিশার হাত থেকে ফুলটা যখন নিতে যাব ঠিক তখনই পেছন থেকে নিধি বলে উঠলো, বাহ পার্কে প্রেম হচ্ছে, আগে বলতেন প্রেম করার জন্য আমার বেড ছেড়ে দিতাম, ঘরে 3 দিনের বিয়ে করা স্ত্রী রেখে পার্কে প্রেম করা হচ্ছে। সি, মানুষ চরিত্রহীন হলে এতটা হয় জানা ছিল না। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিও। ধন্যবাদ।